সকালটা একটু ধীর গতিতে শুরু হয়েছিল আজ। তবে শহরের যানজট পেরিয়ে যখন আরিশ তার অফিসে পৌঁছালো, তখন ঠিক 9:30। গেট থেকে ঢুকে অফিস বিল্ডিংয়ের লিফটে ওঠে। লিফট থেকে নেমেই অফিসের করিডোরে হেঁটে নিজের কেবিনে ঢুকে বসল সে। ডেস্কে বসেই প্রথমে কাজ তার ল্যাপটপ অন করা নয়, বরং ফোন খুলে ওর একটা ছবি দেখে নেয়া। এই ছবিটা ওদের গ্রামে থাকা অবস্থায় তোলা। তুমি জানো, তোমার এই ছবিতে তাকিয়ে থাকলে অফিসে বসেও শান্তি পাই। মৃদু স্বরে নিজেকেই বলল আরিশ। দরজায় টোকা পড়তেই মাথা তুলে দেখে শাওন দাঁড়িয়ে আছে ফাইল হাতে। স্যার, মিটিংয়ের সময় হয়ে গেছে, ক্লায়েন্ট ওয়েট করছে কনফারেন্স রুমে। আসছি, তুমি যাও। কিছুক্ষণ পর কনফারেন্স রুমে ঢুকলো আরিশ। কাঁচের দেয়াল ঘেরা আধুনিক সেই রুমে আলো ছায়ার খেলা চলছে। বড় স্ক্রিনে চলছে প্রেজেন্টেশন। আরিশ নিজে স্লাইড উপস্থাপন করছে দৃঢ় কণ্ঠে, কিন্তু মাঝে মধ্যে তার চোখ স্লাইডের ভেতরের একটা লাইনে আটকে যায়, যেখানে লেখা উই ডিজাইন ইমোশন দ্যাট স্টে। মন যেন হুট করে ওর দিকে চলে গেল। আরিশ হালকা হেসে নিজের মনে, স্যার, জি, আপনি একটু গাছড়া লাগছে, ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছি, একটু আনমনা হয়ে গিয়েছিলাম। যাই হোক, আবার শুরু করছি। সবাই মুচকি হাসছে। জীবনের প্রথম কর্মক্ষেত্রে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হলো আরিশকে। বেচারা বউয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। সামনে নয়নার এসএসসি পরীক্ষা। স্কুলের মাঠে শেষ বিকেলের রোদে লালচে আভা ছড়িয়ে আছে। গাছে বসে কাক, দূরে খেলছে পঞ্চম ষষ্ঠ শ্রেণীর কিছু ছেলে মেয়ে। স্কুলের বারান্দায় বসে আছে নয়না, রানী আর তানহা। ওরা 3 বান্ধবী। রানী হাতে একটা ছোট আয়না ধরে নিজের মুখ দেখছে। কপালে টিপটা সোজা লাগছে কিনা বারবার ঠিক করছে। সাজগোজের বিষয়ে খুব সতর্ক সে। তানহা পাশে বসেছিল। হুট করে বলল, আয়না ফেলে দে, সামনে পরীক্ষা, চেহারা নয়, এখন পড়াশোনার প্রস্তুতি দরকার। রানী চোখ ঘুরিয়ে বলল, রচনার নাম যদি হয় আমার প্রেম, তাহলে আমি টপার হব। 3 জনে হেসে উঠল। হাসির ফাঁকেই তানহা নয়নার দিকে তাকিয়ে বলল, তোর চোখ কেমন যেন শান্ত কিন্তু বিষণ্ণ। কি ব্যাপার রে? পলাশ ভাইয়ের কথা মনে পড়ছে? নয়না চমকে তাকালো তানহার দিকে। কিছু বলতে চেয়েও থেমে গেল। কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, ওর কথা তো ভুলিনি কখনো তানহা। আমি শুধু ভাবি ও এখন কেমন আছে, ভালো আছে কিনা, আমাকে মনে পড়ে কিনা, এসব। রানী মুখে বাঁকা হাসি এনে বলল, তোর মতো মেয়েকে কেউ ভুলতে পারে? তোর মনে হয় সে এখনো তোর কথা ভাবে? জিজ্ঞেস করলো তানহা। নয়না আকাশের দিকে তাকিয়ে বলল, ভালোবাসলে মনে পড়ে, চাইলেও ভোলা যায় না। আমি এখনো প্রতিদিন তার দেখা পাওয়ার আশায় স্কুলের গেটের দিকে তাকাই। হয়তো একদিন হঠাৎ করেই চলে আসবে, 2 বছর হওয়ার আগেই হয়তো চলে আসবে। মাঝে মধ্যে এসব মনে হয়। রানী আর তানহা এবার আর ঠাট্টা করল না। তানহা ধীরে নয়নার হাতটা চেপে ধরল। বান্ধবীর মন খারাপের পাল্লা কতখানি তা দুজনে অনুভব করতে পারছে। তুই কি তাহলে এখনো ওর জন্য অপেক্ষা করছিস? নয়নার চোখে জল চিকচিক করলো, কিন্তু মুখে হাসি রাখল না। আমি নিজেও জানতাম না আমি তার জন্য এভাবে অপেক্ষা করব। আমি কাউকে বলিনি আমার এই দুর্বলতার কথা। আজ বললাম, তুই রানী ছাড়া কেউ জানে না। আমি অপেক্ষা করছি না, আমি প্রার্থনা করি যেন নির্দিষ্ট সময়ে মানুষটা সুস্থভাবে আমার কাছে ফিরে আসে। কিছুক্ষণ চুপচাপ কাটল। হঠাৎ সেখানে তাদের এক ক্লাসমেট এসে জানালো 2 দিন পর প্রি টেস্ট পরীক্ষা শুরু হবে। তানহা হেসে বলল, ভালোবাসা গেল, এবার পরীক্ষার প্রেমে পড়ো। রানী বলল, হ্যাঁ, আর যদি পরীক্ষার রেজাল্ট ভালো না আসে, পলাশ ভাই তোকে নেবে না। নয়না হেসে ফেলল। এবার মনের গভীর শূন্যতায় এক ফোঁটা রোদ পড়ে গেল। যেমন হয় তেমন শান্তি লাগলো তাকে।
তিনজন একসাথে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়ল স্কুলের গেট পেরিয়ে। নয়নার চোখ আবার একবার ঘুরে গেল ডান পাশে, যেখানে একসময় পলাশ দাঁড়িয়ে থাকত। আজ যে সে কোথাও নেই, তবুও নয়না জানে তার হৃদয়ের উঠোনে এখনো পলাশের একটা বসার জায়গা ফাঁকা পড়ে আছে। সন্ধ্যাবেলা ড্রয়িং রুমে বসে টিভিতে নিউজ দেখছে ওরা। দেশের পরিস্থিতি ভালো না, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি সবকিছুই বেড়ে গেছে। 24 জুলাই যেন ফিরে ধরা দিয়েছে 25 এসে। ওরার কোমল হৃদয় এসব নিতে পারে না। রক্ত দেখলেই সেদিনের দুর্ঘটনার কথা মনে পড়ে যায়। সেই সিঁড়ি থেকে পড়ে যাওয়া, তারপর রক্ত, আর আচমকায় চিৎকার করে ওঠে ওরা। রান্নাঘরে তামান্না চা তৈরি করছিল। আচমকা ওরার চিৎকার শুনে আঁতকে উঠল সে। কাজকর্ম সব রেখে ছুটে ড্রয়িং রুমে পৌঁছে দেখল ওরা অবচেতন অবস্থায় ফ্লোরে লুটিয়ে পড়ে আছে। ভাবি, ভাবি, কি হলো আপনার? তামান্না ব্যস্ত হয়ে উঠল। ওরার মাথাটা নিজের কোলে নিয়ে বারবার ডাকতে লাগলো তাকে। এর মধ্যে তামান্নার গলার আওয়াজে সাবিহা ও তাসলিমা খাতুনও ড্রয়িং রুমে চলে এসেছেন। ওরাকে এভাবে পড়ে থাকতে দেখে তারাও ঘাবড়ে গেল। ভাবি, ওরা ভাবির কি হয়েছে? সাবিহা ওরার পাশে বসেছে। তাসলিমা খাতুন দাঁড়িয়ে আছেন। আমি জানি না আপা, রান্নাঘরে ছিলাম, আচমকায় ভাবির চিৎকারের শব্দ পেলাম। তারপর এসে দেখি সোফায় তুলে বসা ওরাকে। আমি আরিশকে কল করে আসছি। তাসলিমা খাতুন ফোন করার উদ্দেশ্যে পা বাড়ানোর সাথে সাথে কলিং বেলের শব্দ ভেসে এলো। তামান্না বলল, ভাইয়া চলে এসেছেন হয়তো, আমি যাচ্ছি, দরজা খুলে দিচ্ছি। তাসলিমা খাতুনকে দরজা খুলতে এগোলেন। এদিকে সাবিহা ও তামান্না মিলে ধরাধরি করে ওরাকে সোফায় তুলে বসিয়েছে। দরজার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মুখভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে কিছুটা ক্লান্ত। অফিসে টানা কাজ শেষে ফিরেছে। কিন্তু তাসলিমা খাতুনের মুখের আতঙ্ক আর কণ্ঠে উদ্বেগ শুনে মুহূর্তেই তার চোখের ভাষা পাল্টে গেল। তালহা তার পাশে এসে দাঁড়িয়ে আছে। আরিশ, ওরা বেহুশ হয়ে গেছে। তাসলিমা খাতুন দরজার দিকে ইশারা করে তাড়াতাড়ি করে বললেন। আরিশ এক ছুটে এক মুহূর্ত দেরি না করে জুতো খুলে ছুটে গেল ড্রয়িং রুমে। ওরাকে সোফায় হেলান দিয়ে বসিয়ে রেখেছে তামান্না ও সাবিহা। চোখ দুটো বন্ধ, মুখটা কেমন ফ্যাকাশে, হালকা মেঘে ঘেমে গেছে কপাল। ভাইয়ের পেছন পেছন তালহাও দৌড়ে এসে দাঁড়ালো এক প্রকার। ওরা আরিশ ছুটে গিয়ে তার সামনে হাঁটু করে বসল। কপালের ঘামটা মুছে দিয়ে নাম ধরে ডাকলো বারবার। কি হলো তোমার? চোখ খোলো প্লিজ। এই পাখি। তার কণ্ঠে ভয় আর উদ্বেগ মিশে গিয়ে যেন পুরো ঘরে কাঁপন তুলল। তামান্না বলল, টিভিতে একটা রক্তাক্ত লাশের ছবি দেখছিল, সম্ভবত সেদিকে তাকে আচমকা চিৎকার করে উঠেছিল ভাবি। আমি রান্নাঘরে ছিলাম। আরিশ থমকে গেল, ঠোঁট চেপে ধরল। তার মুখের পেশিগুলো শক্ত হয়ে উঠল। মুহূর্তে মাথার ভেতর ঝাড় উঠে গেল সেই পুরনো স্মৃতি, সেই সিঁড়ি থেকে পড়ে যাওয়া, হাসপাতালের করিডোরে অপেক্ষা করতে থাকা তার নিঃসহায় মুখ। ওরার কোল থেকে সেদিন হারিয়ে যাওয়া ভ্রূণটা আজও তাকে তাড়া করে ফেরে। হয়তো সেসব স্মৃতি ওরাকে আজও মানসিকভাবে ভোগাচ্ছে। ডাক্তার তখনই বলেছিল ওরার মানসিক ট্রমা কাটতে অনেক সময় লাগবে। আমার ওরাকে এসব কেন দেখতে দিলে তোমরা? আরিশের কণ্ঠে কষ্ট আর রাগের দাগ। চোখ লাল হয়ে গেছে। সে আবার ওরার মুখের দিকে তাকালো। হুট করে কোলে তুলে নিল। তালহা, ডাক্তারকে কল কর ফাস্ট। কল করেছি আমি, উনি আসছেন। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল আরিশ। ওরাকে নিয়ে বেডরুমের দিকে এগোলো। বাড়ির সবাই আরিশের পিছু পিছু যেতে লাগলো। রাত প্রায় 8টা বাজে। তালহার ফোন পেয়ে তড়িঘড়ি করে ছুটে এসেছেন ডাক্তার সেলিনা আক্তার। এতক্ষণ তাকে ভালো করে ওরাকে পর্যবেক্ষণ করেছেন তিনি। আরিশ ওরার মাথার পাশে বসে আছে, বাকিরা দাঁড়িয়ে আছে ঘরের এক কোনায়। ডাক্তার সেলিনা মাথা হেট করে একটুখানি দীর্ঘশ্বাস ফেলে বললেন, এইরকম রেসপন্স সাধারণত কোনো মানসিক ট্রমা থেকে আসে। আমি জানি ও আগেও এই দুর্ঘটনায় গর্ভপাতের শিকার হয়েছিল।
সেই সময় স্মৃতি, রক্তের ভয় আর মানসিক চাপ মিলে এই ধরনের রিয়াকশন আসতে পারে। আরিশ যেন গিলতে পারল না কথাগুলো, মুখ শক্ত হয়ে গেল। যা ভেবেছিল তাই হলো। এটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার PTSD এর অংশ হতে পারে। ডাক্তার সেলিনা ব্যাখ্যা করলেন, ওর স্নায়ু এখন অনেক বেশি সংবেদনশীল। একটু ভয় অথবা রক্তের মতো কিছু দেখলেই তার মধ্যে আতঙ্ক জন্ম নিচ্ছে। সেই কারণেই বেহুশ হয়ে যায়। ভালো করে বিশ্রাম দিতে হবে। প্রয়োজনে একজন সাইকোলজিস্টের সঙ্গে কথা বলানো উচিত। আরিশ বলল, কী করলে ভালো হবে? প্লিজ ওকে সুস্থ করতে হবে। সবার আগে ওর মানসিক শান্তি দরকার। মানসিক চাপ দেওয়া যাবে না। কিছু হালকা ঘুমের ওষুধ দিচ্ছি। রাতে ভালো ঘুম হলে মাথা ঠান্ডা থাকবে। আর কেউ যেন ওর সামনে সব ভয়াবহ খবর বা আলোচনার প্রসঙ্গ না তোলে। বুঝেছেন? আমি ব্যবস্থা নেব ডক্টর। ওর সামনে এমন কিছু আর আসতে দেব না। আরিশের গলায় দৃঢ়তা। ডাক্তার সেলিনা হালকা হাসলেন। আমি জানি মিস্টার খান, আপনার মনোযোগে এখন ওর সবচেয়ে বড় ঔষধ। আরিশ কিছু বলল না। ডাক্তার সেলিনা বসা থেকে উঠতে উঠতে বললেন, তাহলে আমি আসছি। ঔষধ দিয়েছি যেগুলো, ওগুলো খাওয়াবেন। আপাতত ভয়ের কিছু নেই। থ্যাংক ইউ ডক্টর। তালহা ওনাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আয়। জলিলকে বল ঠিকমতো পৌঁছে দিয়ে আসতে। ঠিক আছে ভাইয়া। তালহা ডাক্তার সেলিনাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বাকিরও রুম থেকে চলে যাওয়ার পর আরিশ ওরাকে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। আচমকা ওরাকে এভাবে পড়ে থাকতে দেখে আরিশের যেন হৃদস্পন্দন থেমে যাচ্ছিল।